আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছি। আমাদের গত লেকচারে আমরা আমাদের গতি অধ্যায়টার একেবারে যেটা শেষ যে ম্যাথমেটিক্যাল টপিকটুকু আমাদের জানা দরকার ছিল, ত্বরণ এবং মন্দন, এই সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা ইন ডিটেল পড়াশোনা করছি গত লেকচারটাতে। আজকের লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে গতির সমীকরণ বা গতির যে সূত্রগুলো আছে, আমরা যেগুলো দিয়ে ম্যাথ করি। আমি অলরেডি লিখে রাখছি, তোমরা দেখতে পাচ্ছ। যারা গতি অধ্যায় সম্পর্কে মোটামুটি একটু পড়াশোনা করছো বা একটু নড়াচড়া করছো এটা নিয়ে, তারা মোটামুটি জানো এই ফর্মুলাগুলোই হচ্ছে গতির সমীকরণ নামে পরিচিত, এই চারটা বিশেষ করে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা এই চারটা সূত্র বেসিক্যালি কিভাবে আসছে এই জিনিসগুলো একটু পড়াশোনা করব এখন। অর্থাৎ বলতে পারো যে আমরা সূত্রগুলোর প্রতিপাদনগুলো একটু দেখব বা প্রমাণগুলো একটু দেখব। এখন 2 মিনিট একটু সময় নিয়ে একটা কথা বলে দেই, সেটা হলো এই প্রতিপাদনগুলো নর্মালি যখন থেকে সৃজনশীল চালু হয়েছে 9-10-এ, প্রতিপাদনগুলো কোথাও এখনো পর্যন্ত আসে নাই, বিশেষ করে বোর্ড এক্সামে। তবে কয়েকটা স্কুলে বা বিভিন্ন স্কুলের এক্সামগুলোতে এই প্রমাণগুলো হুটহাট করে এই 2 মার্কের জন্য দিয়ে দেয়। আর এখন যেহেতু বিশেষ করে এসকিউ আছে, তো এসকিউতে এই প্রমাণগুলো দিয়ে দেওয়াটা খুব বেশি অস্বাভাবিক কিছু নয়, এবং দিয়ে দিলে ওই ক্ষেত্রে আসলে তোমার আর করার কিছু থাকবে না, ওইটা করতে হবে। মানে তুমি এটা তখন বলতে পারবা না যে এই প্রমাণগুলো স্যার কেন দিচ্ছেন, এগুলো তো আমরা পড়ি নাই। তো পড়ো নাই এই কথাটা তখন লজিক্যাল হবে না। এবং এগুলা আহামরি কোনো প্রমাণ নয় যে একেবারে উপপাদ্যের মতো বিশাল চিত্রচিত্র এঁকে যে করতে হবে, এরকম না। প্রমাণগুলো করলে তোমার আরো মজা লাগবে। এইটা চিন্তা করে যে যে সূত্রগুলো তুমি মুখস্থ করছো এগুলো কিভাবে আসছে এটা যখন তুমি জানবা, তার ব্যাকগ্রাউন্ডটা তোমার সামনে থাকবে, তখন তোমার এটা ভিজুয়ালাইজেশন করতে বা মেমোরাইজ করতে আরেকটু ভালোই লাগবে। আর একটা সত্য কথা হচ্ছে, আমার অফলাইন ব্যাচও আমি আসলে এই প্রমাণগুলো পড়াই নাই। আমি প্রমাণ ক্লাসে তেমন যে সূত্রে যতটুকু প্রমাণ দরকার ওইটুকু আমি ক্লাসে পড়াই দিই অফলাইন ব্যাচগুলোতে। বাট এইগুলো আমি পড়াই নাই, এই প্রমাণ আমি আমার কোনো অফলাইন ব্যাচ, অনেকগুলো ব্যাচ গিয়ে আমি কোনোটাতেই এদের পড়াই নাই। তো অনেকে আমার কাছে জানতে চায়, কারণ আসলে স্টুডেন্ট যদি বলে যে স্যার প্রমাণটা কিভাবে আসছে, এটা কিন্তু তাকে বোঝানো উচিত। বাট অফলাইনে আমি এটাকে অত বেশি গুরুত্ব দিই নাই বা তখন বুঝাই নাই, কারণ এটা তোমার ম্যাথ করার ক্ষেত্রে কোনো বাধার কারণ হয়ে দাঁড়াবে না প্রমাণগুলো না জানলে। তুমি প্রমাণ না জানলেও সূত্রগুলো দিয়ে ম্যাথ অনায়াসে করে ফেলতে পারবা। তো যেহেতু এগুলো আসার সম্ভাবনা কম, এজন্য আমরা অফলাইন ব্যাচে এগুলো করাই নি। তবে অনেক স্টুডেন্টের যেহেতু এটা চাহিদা ছিল, বিশেষ করে আমি রিসেন্ট ব্যাচে আমি অনেকের কাছে দেখছি স্যার এটার প্রমাণটা আমি একটু দেখতে চাই, এগুলো কীভাবে আসছে। তো তাদের জন্য মূলত আমি এই লেকচারটাকে অ্যাড করে দিলাম। অর্থাৎ এখন তোমরা তো দেখবাই, পাশাপাশি অফলাইন ব্যাচে যদি প্রশ্ন আসে আমি ওদেরকে এটা সাজেস্ট করবো যে এই লেকচারটা দেখে নেওয়ার জন্য। এরা আসো প্রথমে একটু প্রমাণগুলোতে যাই। তো তোমরা তো মোটামুটি চলকগুলো সম্পর্কে জানো, চলকের পরিচয়টা আর আমার দিতে হচ্ছে না আশা করি। আমরা শুরু থেকে যেভাবে পড়াশোনা করছি, আমরা এতদিন এখানে কোন রাশিটা কি প্রকাশ করে এটা আমরা জানি। যেমন এস হচ্ছে সরণকে প্রকাশ করে, ইউ আদিবেগ প্রকাশ করে, ভি শেষ বেগ প্রকাশ করে, টি টাইম প্রকাশ করে, এ হচ্ছে ত্বরণকে প্রকাশ করে। ঠিক আছে, তাহলে আসো প্রমাণগুলো একটু ধাপে ধাপে দেখি আমরা। প্রথমে আমরা এই প্রমাণটা দেখব। এই প্রমাণটা একেবারে খুব ইজি, মানে এই 3 নম্বর প্রমাণটা আগে দেখে ফেলবো। এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে ত্বরণের থেকে আসছে। আমরা তো ত্বরণের সার্বজনীন এই সূত্রটা জানি, ভি ইকুয়াল টু এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা মোটামুটি সবাই জানি। তাহলে এইখান থেকে দেখো তো কি লেখা যায়। টি যদি এই পাশে গুণ করো তাহলে এটা এটি হয়ে যায়, এদিকে থাকে ভি মাইনাস কত, ইউ। তাহলে ইউটা যদি তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে এই পাশে থাকবে শুধু কি ভি, ইউটা এই পাশে আসলে পজিটিভ হয়ে যাবে, তখন কি ইউ প্লাস এটি। এই যে দেখছো, এই যে প্রমাণ, দেখো কত সুন্দর একটা প্রমাণ, কত ইজিলি আমরা এটাকে প্রমাণ করে ফেললাম। এই যে আমাদের প্রথম সূত্রের প্রমাণ, ভি ইকুয়াল টু ইউ প্লাস কি এটি। এটাই হচ্ছে আমাদের প্রথম যে সূত্রের প্রমাণ, সেটা এটা আমরা কি ত্বরণ থেকে প্রমাণ করছি। কোত্থেকে? ত্বরণের যে ইকুয়েশন আমাদের কাছে আছে ওই ত্বরণের সূত্রটা থেকেই হচ্ছে কি প্রকাশ। এখন কেউ আবার এটা বলিও না যে স্যার ত্বরণের সূত্র কোত্থেকে আসছে, এটা প্রতিপাদন দেখান। এটা প্রতিপাদন তোমরা গত লেকচারে দেখছো, ত্বরণ যখন পড়াইছিলাম তখন কেন আমরা এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি লিখি এটা ওইখানে বলা আছে। এটা কিন্তু ওইখানে বুঝাইছিলাম আমি, কেমন, গত লেকচারে। তো আমরা ত্বরণের সাহায্যে এই শেষ বেগের ইকুয়েশনটাকে কি করছি, প্রকাশ করছি। বলো এটুকু কি বুঝছি ভালো মতো? আচ্ছা, এবার এরপরে তুমি এটা প্রমাণ করতে পারো বা এটাও করতে পারো। আচ্ছা, এইগুলো প্রমাণের জন্য তোমাকে আর একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে। এই যে বক্সটা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি তোমাদেরকে গড়বেগ পড়াইছিলাম যখন আমি বেগের যে লেকচারটা আমার আছে, আমি ওইখানে অবশ্যই তোমাদেরকে গড়বেগটা পড়াইছিলাম। গড়বেগ মানে হচ্ছে
একটা বস্তুর টোটাল অতিক্রান্ত সরণকে টোটাল সময় দিয়ে কি দেওয়া, ভাগ দেওয়া। মানে এখানে যেটা ভি প্রাইম, প্রাইম মানে হচ্ছে এটাকে ভি প্রাইমও বলে, ভি বারও বলে, এটা মূলত গড়কে মিন করতেছে বা গড়কে প্রকাশ করতেছে। তো এটা হলো এস বাই কি টি। এখানে এস মানে হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই টি মানে হচ্ছে মোট সময়। তাহলে কোনো বস্তুর অতিক্রান্ত মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ দিলে তুমি গড়বেগ পেয়ে যাবে। এটুকু বুঝছো? এবার তোমার আরেকটা বিষয় বলি, গড়বেগের আরেকটা হিসাব নিকাশ আছে। আচ্ছা তুমি আমারে বলো তো একটা জিনিস, একটু তোমার একটু এক্সাম্পল দিই আমি। ধরো তোমাকে আমি বললাম 1 আর 5 আছে, এই দুটো সংখ্যার গড় আমার একটু বের করে দাও তো। তুমি বলবা স্যার এটা কোনো ব্যাপার, এই যে চলেন বের করে দেই। আমরা সংখ্যা দুইটারে যোগ দিব স্যার, এরপরে 2 দিয়ে ভাগ দিব। তো এখানে আসছে 6, এখানে আসছে 2, তাহলে স্যার রেজাল্ট আসবে কত? 3। তাহলে স্যার এই যে নেন আপনার অ্যান্সার, 1 আর 5কে গড় করলে কত পাচ্ছি আমরা? 3 পাচ্ছি। বলো এইটুকুর সাথে তুমি আমার সাথে একমত কিনা যে এই দুইটা সংখ্যার গড় হচ্ছে কত? 3। তো এখান থেকে আমি তোমার যেটা বুঝাইতে চাচ্ছি যে এই দুইটা সংখ্যার গড় তুমি কেমনে বাইর করছো, সংখ্যা দুইটাকে যোগ দিছো এবং যতটা সংখ্যা, যেহেতু দুইটা সংখ্যা আছে, 2 দিয়ে কি দিছো? ভাগ দিছো। তাহলে এটা গড়ের বেসিক ফর্মুলা। কোনো কিছুর যদি আমরা গড় বের করতে চাই, ওই রাশিগুলো যোগ দিব, আবার ওই রাশির কতটা রাশি ওটা দিয়ে ভাগ দিব। তাহলে তুমি এখানে মানে এই যে এটা ভি প্রাইম বা ভি বার মানে গড় বেগ, তুমি কার গড় বের করতে চাও? বেগের গড়। তো কয় ধরনের বেগ আমার এখানে আছে? 2 ধরনের বেগ, একটা বস্তুর আদি বেগ আর একটা বস্তুর কি শেষ বেগ। তাহলে এই দুইটা বেগের গড় নিশ্চয়ই এরকম হবে কিনা দেখেন তো স্যার। এই যে আমার এতটুকু কথার সাথে কি একমত আছেন সবাই যে স্যার এটা তো গড়বেগের মেইন একটা কনসেপ্ট, যেটা হচ্ছে সরণ রিলেটেড, টোটাল সরণ ডিভাইডেড বাই টোটাল সময়। এটা বাদ, আমি এটার কথা বলতেছি। মানে এই গড় যে বের করছি, এটা কি সবাই বুঝছি যে ভি প্রাইম বা গড় বেগের ভ্যালু হচ্ছে, যেহেতু বেগের গড় বের করতেছো, কয় ধরনের বেগ আমার কাছে আছে? একটা আদি বেগ আর একটা শেষ বেগ। তাহলে এই দুইটাকে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করব, কারণ এখানে দুইটা বেগের রাশি আছে। তাহলে গড় বেগের এটাও একটা কি ফর্মুলা, আমি এটা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, এবার চলেন আপনারা একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক অলরেডি আপনারা জেনে গেছেন, এটা এতটুকু বুঝলে একটা জিনিস আপনাদের মাথায় ঘুরতেছে অলরেডি, সেটা হলো এই দুইটাকে যদি আমরা ইকুয়েশন চিন্তা করি, এই দুইটা ইকুয়েশনে দেখেন বাম পাশটা সেম। মানে এখানে এস বাই টি এটা যেমন গড়বেগের মানকে প্রকাশ করে, ঠিক একইভাবে ইউ প্লাস ভি বাই টু এটাও গড়বেগের মানকেই কি করতেছে? প্রকাশ করতেছে। তাহলে আমি বলতে পারি দুইটা সমীকরণের যেহেতু বাম পাশ সমান, তাহলে এইখান থেকে আমি কি স্যার এইটা লিখতে পারি না যে এস বাই টি এটা যে কথা ইউ প্লাস ভি বাই টু ইউ প্লাস ভি বাই টু এটা একই কথা। আমি অবশ্যই বলতে পারি। দেখেন তো এই জিনিসটা আপনারা বুঝছেন কিনা। এইখান থেকে দেখানো হয়েছে এটাকে, এখান থেকে মানে এটাও ভি প্রাইমের মান, এটাও ভি প্রাইমের মান, তাহলে এইটা যত হবে এটাও তত হবে, কারণ দুইটা ভি প্রাইমের ভ্যালু। তাহলে এটা ইকুয়াল টু এটা। এবার হয়ে গেছে না প্রমাণ? দেখেন তো স্যার, এই যে টিটার এই পাশে পাঠাই দেন তো, ইউ প্লাস ভি বাই টু সাথে আছে একটা টি, এই যে আমাদের সেকেন্ড যে প্রমাণটা সেটাও চলে আসছে। এই সূত্রটাও কিভাবে আসতেছে আমরা অলরেডি দেখে ফেলছি। এই বলেন আমাদের দুইটা সূত্র প্রমাণ হয়ে গেছে। এই দুইটা জিনিস কি বুঝছি ভালো মতো? আপনি যদি এই দুইটা জিনিস বুঝেন, এখন এগুলো ইজিলি প্রমাণ করে ফেলা যায়। এই যে আমরা 3 নাম্বারটাতে প্রমাণে যাচ্ছি, চলো। এস ইকুয়াল টু কিভাবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারটা আসে দেখে ফেলি তো, চলো। এটা হচ্ছে তুমি এভাবে চিন্তা করতে পারো, আমরা মূলত এইটা থেকে প্রমাণ করব, মানে তুমি এইটা থেকে এটাকে প্রমাণ করতে পারবা, এই রাশিটা থেকে এই রাশিটাকে কি করতে পারবা? প্রমাণ করতে পারবা। তাহলে তুমি এই সূত্রটা লিখো, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু কত? টি। বুঝছি? এখন এটা থেকে কেন প্রমাণ করব? কারণ এটা তো অলরেডি প্রমাণিত হয়ে গেছে। সো এইটাকে এখন রেফারেন্স হিসেবে ধরতে বা এটাকে লজিক হিসেবে ধরতে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমরা যখন কোনো এমন কিছুকে প্রমাণ করি যেটা এখনো প্রমাণ হয় নাই, যেমন মনে করো এটা তো এখনো প্রমাণ হয় নাই, কিন্তু নিচেরটা তো প্রমাণিত, তাহলে ওইটাকে আমরা যুক্তি হিসেবে কি করতে পারবো? ব্যবহার করতে পারবো, যেহেতু এটাকে প্রমাণ করে ফেলছি। এবার এইটার সাহায্যে তুমি এটা প্রমাণ করতে পারবা। কথা বুঝছো? এবার আসো বসাই। তাহলে এই সূত্রটার দিকে একটু ভালো করে তাকাইলে তুমি একটা জিনিস দেখো তো, এটার মধ্যে পার্থক্যটা ঠিক কোন জায়গায় কেউ বলতে পারবা? দেখো তো এখানে কয় ধরনের রাশি আছে? নিচেরটাতে ইউ আছে, ভি আছে এবং টি আছে, আদি বেগ, শেষ বেগ এবং কি টি আছে। আচ্ছা ভালো কথা। তো এখানে কি আছে? এখানে আদি বেগ আছে, সময় আছে,
ত্বরণ আছে, তাহলে ঝামেলা এক জায়গায়। এখানে শেষ বেগ আছে, এখানে শেষ বেগ নাই, উপরেরটাতে ত্বরণ আছে, নিচেরটাতে ত্বরণ নাই। তাইলে ত্বরণ আর বেগ, ত্বরণ আর শেষ বেগ এই দুইটার রিপ্লেসমেন্ট লাগবে। মানে এখানে এমন একটা জাদু করা লাগবে যাতে করে শেষ বেগটা চলে যাবে, ত্বরণটা এসে যাবে। মানে এটা জাদুর মতো কিছু একটা করা লাগবে। চলো, ফিজিক্স তো জাদু, এটা জানো তো তোমরা। এই যে দেখো জাদু কেমনে করবা। চলো, এই যে এই কালো জাদুর দিকে একটু তাকাও। এই কালো জাদু করা লাগবে। এখানে একটা কালো জাদুর ফর্মুলা আছে। কালো জাদুর ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই কালো জাদুটা যদি তুমি ওর কাছে অ্যাপ্লাই করে দাও, তাহলে দেখবা ভি চলে গেছে, সাথে করে এ নিয়ে আসছে। কিভাবে? আমি এই শেষ বেগের জায়গায় এই শেষ বেগটা বসাই দিতে পারি। তাহলে দেখো তো ঘটনাটা এমন হবে কিনা। ইউ বসে গেছে, ভি এর জায়গায় বসতেছে ইউ প্লাস এটি। তাহলে ইউ প্লাস এ টি। বলো তো এই জিনিসটা বুঝছো কিনা? কেউ চাইলে ব্রেকেট দিতেও পারো, নাও দিতে পারো, কারণ এখানে তো প্লাস বুঝাচ্ছে। গুণ হইলে আমরা ব্রেকেট দিতাম, তখন ইউটা দুই জনের সাথে গুণ আকারে থাকতো। এখন ভি তো শুধু যোগ আকারে আছে, সো ইউ এটি এগুলো যোগ। আর নিচে কত বসবে? টু টু এর মতো বসবে। এই যে দেখো টি টি এর মতো গুণ আকারে আছে। দেখছো ম্যাজিক? দেখো তোমার যা যা দরকার তুমি সেই অনুযায়ী গেছো। তোমার ভি দরকার ছিল না, বাদ হয়ে গেছে ভি। কাকে দরকার ছিল? ত্বরণ, এবার ত্বরণ চলে আসছে। তাহলে এই সূত্রে যে রাশিগুলো উপস্থিত, আমার এই সমীকরণও ঠিক সেম রাশিগুলাই উপস্থিত, ঠিক না? তাহলে এবার আসো, চলো তো সুন্দর করে একটু করে ফেলে। কিভাবে করব? ইউ এবং ইউ যোগ করলে নিশ্চয়ই টু ইউ হবে, প্লাস হবে এটি ডিভাইডেড বাই নিচে আছে টু ইন্টু টিটা তো গুণ আকারে আছে। তাহলে আমরা পরের লাইনে এখন টিটা গুণ দিতে পারি। টি এর সাথে একবার গুণ হবে, টি এর সাথে একবার গুণ হবে, নর্মাল বীজগণিত। তাহলে টি যদি এখানে গুণ হয় তাহলে হবে টু ইউটি প্লাস এটি যদি টি এর সাথে গুণ হয় এখানে হবে এটি স্কোয়ার। আমরা তো বীজগণিত জানি নাকি? এবার এইবার দেখো আরেকটু করে একটা ম্যাজিক করতে হবে। সেটা হলো কি, যদি এই যে মনে করো প্লাস দিয়ে দুইটা রাশি যোগ আকার আছে না, এটা একটা ভগ্নাংশ, তো তো এটাকে তুমি ভাগ করে করে লিখতে পারবা। অর্থাৎ টু ইউটি ডিভাইডেড বাই টু এভাবে লিখতে পারবা, প্লাস এটি স্কোয়ার ডিভাইডেড বাই টু এভাবে লিখতে পারবা। বলো স্যার কেন লিখতে পারবে একটু বলেন তো? বলতেছি, তুমি যদি এইটাকে লসাগু করে দাও তাহলে দেখো তো ঘুরে ফিরে আবার আগেরটা চলে আসবে না। অর্থাৎ এইটা থেকে তুমি ঠিক আগের লাইনটাই ব্যাক পাচ্ছ। অর্থাৎ এই জিনিসটাকে একটু তুমি ভেঙে লিখছো যাতে এরকম দুইটা অংশ তুমি দেখাইতে পারো, যেহেতু তোমার প্রমাণে দুইটা আলাদা অংশ আছে। এবার এই টু টু কেটে দাও, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস, এখানে তো টু কাটা যাবে না, সো টুটাকে সামনে এনে লিখলে হাফ লেখা যায়। আর এই যে এটি স্কোয়ারটা এটি স্কোয়ারের সাথে চলে আসবে। দেখছো ম্যাজিক? এই যে কালো জাদু করে একটা মিলাই ফেলছে। এই এই হচ্ছে আমাদের এই সূত্রটার প্রমাণ। বলো সবাই কি বুঝছো? এটা এটা পরীক্ষায় যদি পরীক্ষায় প্রমাণ দেয়, আমার মতে এটা দেওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা একটু লেন্দি, একটু কমপ্লিকেটেড, একটু থিওরিটিক্যাল বলা যায়। আর এগুলো তো ইজি প্রমাণ ছিল, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা কম। দিলে এটাকে দিবে। এবং এই নিচে একটা আছে, এখন আমরা করি না একটা, এটা করব, এটা দিতে পারে। অর্থাৎ লাস্টের দুইটা এগুলো একটু ভালো মতো আয়ত্তে রাখলেই প্রমাণ নিয়ে তোমার আর টেনশন করতে হবে না। এখন আমাকে বলো তো, এই তিনটা প্রমাণ যে আমরা করছি, এগুলো কি কোনো অংশ তোমার কাছে কঠিন মনে হয়েছে? তুমি কি বুঝছো এগুলা? তিনটা কি ভালো মতো বুঝছো কেমনে আসছে? তাহলে গতির সমীকরণ কি এখন থেকে আমরা কি একেবারে কোনো কিছু না জেনে মুখস্থ করব, নাকি আমরা তার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে জানবো? আমরা জানি তো এখন ব্যাকগ্রাউন্ডটা কে কেমনে আসছে, বুঝতে পারছি তো? গুড। এবার আসো আমি এগুলো মুছে দিচ্ছি। এবার ওই যে 4 নাম্বার যেটা আছে ওটা একটু প্রমাণ করবো। আসো এটা দেখাই। এটাও তুমি এখন পারবা, আমার মতে এটা তোমরা নিজেরাই এখন পারবা। এটাকেও তুমি কোত্থেকে প্রমাণ করবা? এই অংশ থেকেই প্রমাণ করবা। তাহলে আমি এটা আবার লিখতেছি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু কত? টি। আমি আবার লিখতেছি, দেখো ভালো করে। তাহলে এইবার একটু আবার ওই আমরা আগের মতো দেখব, এই সমীকরণটাকে দেখতে ওর মতো বানাইতে হবে। তাহলে সমীকরণ যদি এটাকে ওর মতো রেডি করতে হয়, এইখানে এমন মানগুলা নিয়ে আসতে হবে যেগুলা এখানে চাচ্ছে, আর এমন রাশিগুলাকে বাদ দেওয়া লাগবে যেগুলা এখানে নাই, ঠিক না? যেমন এখানের মতো আমরা ভি কে বাদ দিয়ে ত্বরণ নিয়ে আসছিলাম। এবার দেখি তো এখানে কি আছে। এখানে ইউ ভি টি এবং কি এস, তাহলে এস আছে। এখানে দেখো ভালো করে টি নাই, কোনো ধরনের সময়কে ওরা পাত্তা দিচ্ছে না।
তার মানে এখানে টি নাই, তাহলে রিপ্লেস কাকে করতে হবে? টি কে করতে হবে। আসো এই যে টি, এখানে ওরে রিপ্লেস করে ফেলতে হবে। তাহলে বাকি অংশ যেমন আছে বসালাম। এখন আসো তো টি এর জায়গায় কি লেখা যায় একটু দেখি তো ভালো করে। এই যে আবার আসো কালো জাদুর কাছে, দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি না? তাহলে এইখান থেকে কি তোমরা টি বাইর করতে পারবে না? আমি একটু যদি করে দেখাই তোমাদেরকে, আমি ধরো আমি একটু পাশে রাফ করতেছি, এটা একটু মনে রাখবা। ভি ইকুয়াল টু যদি ইউ প্লাস এটি হয়, তাইলে ভি মাইনাস ইউ, আমি ইউটাকে এই পাশে পাঠাই দিছি, এদিকে আছে এটি। এবার যদি টি বের করতে চাই, তাহলে ভি মাইনাস ইউ বাই এ ইকুয়াল টু টি। বলো তো এই রাফটা কি বুঝছো তোমরা? এই যে আমরা রাফ করে টি এর ভ্যালুটাকে আলাদা করছি, কারণ আমরা এই টিটাকে এখন রিপ্লেস করে ফেলবো। কথা বুঝছি? আসো টি এর ভ্যালুটা এখানে বসাই দিই। তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি এ। এই যে দেখো টিটাকে রিপ্লেস করছি, টি চলে গেছে। এবার আসো কি হয়েছে একটু দেখি তো। গুণ করলে নিচে হচ্ছে 2a, আর উপরে ইউ প্লাস ভি যে কথা, ভি প্লাস ইউ একই কথা, আর এটা হচ্ছে ভি মাইনাস ইউ। দেখো তো এটার একটু চেনা চেনা মনে হয় কিনা, কোথায় যেন দেখছো না এই জিনিসটাকে? ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ কার সাথে মিলে? এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি আর একটা কে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি হচ্ছে সূত্র কিসে পড়বে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার মাইনাস কি ইউ স্কোয়ার, নিচে আছে 2a। তাহলে 2a যদি এখন গুণ করে দেই, এটা আসবে 2as, এটা আসবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো আমার সূত্র ভি স্কোয়ারটাকে আলাদা চাচ্ছে, তো ইউ স্কোয়ারটার এদিকে পার করে দাও না। তাহলে ইউ স্কোয়ারটাকে আগে লিখি একটু সুন্দর করে। এই যে ইউ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s আগে থেকে ওদিকে ছিল, ইউ স্কোয়ারটাকে এই পাশে আনছি আর কি, আর এদিকে আছে ভি স্কোয়ার। এই যে এবার এটাকে তুমি একটু সাজাই লিখতে পারো। এই যে প্রমাণ, দেখছো প্রমাণ এগুলো কি খুব জটিল? আমরা যে প্রমাণ বললে ঘাবড়ে যাই, প্রমাণ বললে আমাদের সামনে দানবীয় আকৃতির কিছু জ্যামিতিক উপপাদ্যের প্রমাণ ভেসে উঠে চোখের সামনে। এখানে কি সেরকম কিছু ঘটছে? ঘটে নাই। কত লজিক্যাল প্রমাণ দেখো তো। ফিজিক্সের প্রমাণ হচ্ছে মজাদার, উদ্ভট প্রমাণ না, খুবই মজাদার। মানে তুমি যদি একটু একটু মনোযোগ সহকারে দেখো, তোমার খুব মজা লাগবে দেখে। দেখো জিনিসটা কি বুঝছো, পারবা কি না? তাহলে যদি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্স বলি, তাহলে এই দুইটাও করবা। একটা হলো এই সূত্রের প্রমাণ, আর একটা হলো এই সূত্রের প্রমাণ। মানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা দিতে পারে, অথবা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s এটা দিতে পারে। এই দুইটার যে কোনো একটা দিবে। বলো বুঝছো কিনা ভালো করে? এই হচ্ছে আমাদের গতির যে সমীকরণ, গতির যে সমীকরণ, এই হচ্ছে আমাদের 4টা সূত্র। এবং এগুলো আমরা নর্মালি সমতলে বস্তু কণা যেগুলো থাকে, বা কোনো বস্তুর গতি যদি সমতলে কাজ করে, তখন আমরা নর্মালি কি এই হিসাব নিকাশগুলা করি। কথা বুঝে গেছে? তো গতি অধ্যায়ে কিন্তু আরো দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো পড়ন্ত বস্তু, আর একটা হলো কি নিক্ষিপ্ত বস্তু। তো পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ফর্মুলাগুলো প্রায় একই, শুধুমাত্র কিছু রাশি চেঞ্জ হয়ে যায়। যেমন এর পরিবর্তে জি হয়ে যাবে, এসটা এইচ আকারে প্রকাশ করব, এইটুকুই পরিবর্তন। মানে এখানে দুইটা রাশি চেঞ্জ হয়ে যায়। এস যেটাকে আমরা সরণ বলতেছি পরন্ত নিক্ষিপ্তর বেলায়, সেটা হয়ে যায় উচ্চতা। আর যেটাকে আমরা এ বলতেছি ত্বরণ, সেটা হয়ে যায় অভিকর্ষজ ত্বরণ, জি এর ভ্যালু, যেটা একটা ফিক্সড ভ্যালু। আমরা তো অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে জানি নাকি? আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করবো। আমরা জাস্ট পরন্ত বস্তু লিখে দিচ্ছি, বাট আমাদের আগামী লেকচার যেটা, ওখানে আমরা গ্যালিলিওর সূত্রগুলো পড়বো। গ্যালিলিওর সূত্র থেকে হচ্ছে এই পরন্ত বস্তু সূত্রগুলা। মানে গ্যালিলিওর যে আমরা 3টা গতিসূত্র পড়ি না, ওই 3টা গতিসূত্র কিন্তু পরন্ত বস্তুর জন্যই উনি বলছিল। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা সহকারে ওই জিনিসটা দেখবো। এমন আমি আপাতত পরন্ত আর নিক্ষিপ্ত বস্তুগুলো লিখে দিচ্ছি, যেহেতু আমরা গতির সমীকরণ পড়তেছি আজকের ক্লাসে। গতির যতগুলো সমীকরণ আছে আমরা সব পড়ে ফেলবো। তো মূল সমীকরণ কিন্তু এগুলাই, এই 4টাই, বুঝছো? তো তুমি এখন পরন্ত বস্তুতে যদি লিখো বা নিক্ষিপ্ত বস্তুর জন্য লিখো, তাহলে এখানে নতুন কিছু আসবে না, একই সূত্র, শুধু নাম পরিবর্তন হয়ে যাবে। তাহলে আসো তো একটু লেখাই দিই। পরের ক্লাসে আমি কিছু জিনিস একটু আলাদা করে বলবো পরন্ত বস্তুর ব্যাপারে। যেমন জি এর ব্যাপারে একটু পড়াশোনা করতে হবে, জিটা কি, এটা কেন কনস্ট্যান্ট, এবং এটার মান 9.8 কিভাবে আসছে, এটা একটু পড়াশোনা করতে হবে। আর গ্যালিলিও কি বলছিল 3টা সূত্র, ওগুলো একটু পড়াশোনা করতে হবে। আসো তাহলে আমি এমনি একটু লিখে দিই, লিখো একটু আমার সাথে সবাই। পরন্ত বস্তু, যদি বস্তুটা পরন্ত বস্তু হয় তখন সমীকরণ কি হবে? রিপ্লেসমেন্টটা মনে রাখবা, এসটাকে আমরা এইচ হিসেবে লিখব, এটাকে আমরা জি হিসেবে কনভার্ট করব। এই দুটাই হচ্ছে আমাদের রূপান্তর, আর কিচ্ছু না, এগুলো সব সেম। যেমন
এই যে দেখো তুমি, আচ্ছা এখানে এস না, যেটাকে তুমি এস লিখতা সেটাই তুমি এইচ লিখবে। যেমন প্রথম সূত্রটা আমরা যখন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার পড়ি, ওটা এখন কি হবে, এসটা হয়ে যাবে এইচ, ইউটির তো কোনো পরিবর্তন নাই, এগুলো তো সেম, এগুলো যেমনই অবস্থা হোক ইউভি এগুলো কোনো চেঞ্জ হয় না। তাহলে প্লাসও প্লাসের মতো থাকবে, হাফ এটা তো কনস্ট্যান্ট, এটা হয়ে যাবে জি, এই যে টি স্কোয়ারটা থাকবে। দেখছো এইটার এটা কি আলাদা কোনো সূত্র না, একই সূত্র, একই, শুধু এসটাকে তুমি এইচ হিসেবে কাউন্ট করতেছো, কারণ পরন্ত বস্তুর বেলায় তো আমরা সরণটা অবিলম্বিক সরণ বা উলম্ব সরণটা চিন্তা করি, তখন ওটার আমরা এইচ বলি। তারপর এই সূত্রটা তখন আসবে না, এটা শুধুমাত্র, এটা আবার পরন্ত বস্তুতে আসবে না, এটা শুধু সমতলে বস্তু কণার জন্য এবং এটা সমতরণের জন্য, এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এটা যখন তখন ইউজ করা যাবে না, এটা শুধু সমতরণ, এটা শুধু কি সমতরণ। আর এখানে আরেকটা সূত্র ইউজ করো, একটু লিখো, সমবেগ, এস ইকুয়াল টু ভিটি, এটা হলো শুধু সমবেগের জন্য। এটা গড় বেগের ওইখান থেকেও তুমি পেয়ে যাবা, গড় বেগের বেলায় তো বেগটা সমান থাকে, মানে এখানে ভিটা হচ্ছে গড় আর কি, সেম থাকে, এটা এস ইকুয়াল টু ভিটি সমবেগ এটা। তাহলে এই সূত্রটা আমাদের পরন্ত বস্তুর বেলায় আসবে না, এটা শুধু সমতরণের জন্য। আর এবার এই যে এটাকে রিপ্লেস করো, ভি ভি এর মতো থাকবে, ইউ ইউর মতো থাকবে, টিটা জিটি হয়ে যাবে। ভি স্কোয়ারটা রিপ্লেস করো, ভি স্কোয়ার সেম থাকবে, ইউ স্কোয়ারও সেম থাকবে, 2s এটা হয়ে যাবে 2gh। এই হলো আমাদের পরন্ত বস্তুর ইকুয়েশন। এবার আসো তো নিক্ষিপ্ত বস্তুটা একটু দেখে ফেলি। নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুতে মনে রাখবা এই সূত্রগুলো হুবহু সেম, শুধু যেখানে প্লাস আছে ওগুলো সব মাইনাস হয়ে যাবে। এখন এই একটা মাথায় বাড়ি পড়ছে, স্যার কেন মাইনাস হবে, এটা কেমন কথা, মাইনাস কেন হবে স্যার? আচ্ছা আসেন এটাও আপনার একটু বুঝাই, মাইনাস কেন হবে একটু আগে লিখে ফেলি। হ্যাঁ একদম সেম, এই সূত্রগুলা এই সূত্রের সাথে একদম কি সেম। নিক্ষিপ্ত বস্তুর বেলায় মাইনাস মানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে, নিক্ষিপ্ত বস্তু মানে তো তোমরা বুঝো, মানে তুমি একটা বস্তুকে থ্রো করছো উপরে, থ্রোয়িং বডি, আমরা এটা ইংলিশে বললে থ্রোয়িং বডি বলবো নিক্ষিপ্ত বস্তু। তাহলে নিক্ষিপ্ত বস্তু যখন তুমি নিক্ষেপ করবা, বেগটা কোন দিকে কাজ করবে, উপরের দিকে না? বেগ, কারণ বস্তু তো নিক্ষিপ্ত করতেছো মানে বস্তু উপরের দিকে উঠতেছে, তো উপরের দিকে কেন উঠতেছে, ওই বস্তুর বেগ যেটা তুমি নিক্ষেপ করছো একটা বল দিয়ে, ওই বেগটা কোন দিকে প্রাপ্ত হয়েছে, উপরের দিকে। তাহলে একটা নিক্ষিপ্ত বস্তুর বেলায় বেগ কাজ করে সবসময় কোন দিকে, উপরের দিকে, কিন্তু অভিকর্ষজ ত্বরণ কাজ করে সবসময় কোন দিকে, এটা পরন্ত বস্তু হোক, এটা নিক্ষিপ্ত বস্তু হোক, এটা যেমন বস্তু হবে হোক গা, জি সবসময় নিচের দিকে, কারণ জি এর পরিচয় আমি চাইছিলাম নেক্সট ক্লাস এটা ডিটেলে বলবো, একটু ছোট্ট করে বলি। জি হচ্ছে অভিকর্ষ বলের কারণে উৎপন্ন ত্বরণ। অভিকর্ষ বল হচ্ছে কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে আকর্ষণ, এটা মোটামুটি তোমাদের জানা আছে। অভিকর্ষ বল, পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে ওটাকে বলে অভিকর্ষ বল, এবং অভিকর্ষ বলের জন্য যে ত্বরণটা সৃষ্টি হয় সেটাকে অভিকর্ষজ ত্বরণ বলে। এবং অভিকর্ষজ ত্বরণ যেহেতু অভিকর্ষ বলের জন্য কাজ করে, অভিকর্ষ বল সবসময় পৃথিবীর দিকে কাজ করবে, সো ত্বরণটাও কোন দিকে কাজ করবে, পৃথিবীর দিকেই কাজ করবে। সো এখানে বেগের ডিরেকশন আর জি এর ডিরেকশন, অভিকর্ষ ত্বরণের ডিরেকশনটা পরস্পর বিপরীত, এই জন্য এটাকে যদি আমরা প্লাস ধরি এটাকে আমরা কি ধরবো, মাইনাস ধরবো। বলো বুঝছো? এই জন্য সবগুলো সূত্রে দেখো মাইনাস হয়ে গেছে, কারণ যেখানে যেখানে এটা লিখে রাখছি, এটা হবে জি, এই যে যেখানে জি আছে জি এর জন্য সবগুলো কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আর এখানে প্লাস কেন, বস্তু নিচের দিকে পড়তেছে, তাহলে বেগ কোন দিকে কাজ করবে, বস্তু যেহেতু নিচে পড়তেছে বেগ তাকে নিচের দিকে নিয়ে আসতেছে, এবং জি তো সার্বজনীনভাবে কোন দিকে কাজ করে, নিচের দিকেই কাজ করে। সো দুইটার ডিরেকশন যেহেতু একই দিকে, এটা প্লাস হলে এটাও কি প্লাস, এই জন্য জিগুলো এখানে সব প্লাসে আসছে। এই হচ্ছে বিষয়। বলো বুঝতে পারছি? আমাদের গতির সমীকরণ সংক্রান্ত পড়াশোনা ছিল এতটুকু পর্যন্ত। আমরা চারোটা গতির সূত্রের প্রমাণগুলো দেখছি, এবং ওগুলাকে পরন্ত এবং নিক্ষিপ্ত অবস্থায় কনভার্ট করলে কি রাশির পরিবর্তন হবে, কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, কেন হবে, এগুলো আমরা কিন্তু ডিটেলে দেখলাম। এই এতটুকু পর্যন্ত জানলে তুমি গতির সমীকরণ এতটুকুই এনাফ, এই বেসিকটাই। এবার এগুলো দিয়ে আমরা পরের ক্লাসগুলোতে আস্তে আস্তে ম্যাথ করব। তাহলে আমাদের এই চ্যাপ্টারের বেসিক ক্লাস বাকি থাকছে আরেকটা, সেটা হচ্ছে গ্রাফ সংক্রান্ত। এবং গ্রাফ সংক্রান্ত ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গতি অধ্যায়ে প্রচুর গ্রাফ আছে।
লেখচিত্র আঁকতে হয় সিকিউতে, এমসিকিউতে প্রচুর গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন প্রতিবারই বোর্ড কোয়েশ্চেনে করে, অ্যাটলিস্ট একটা গ্রাফের কোয়েশ্চেন সবসময় করে 25 নাম্বারের মধ্যে। তাহলে আমরা আগামী ক্লাস যদি ভালো মতো করি ইনশাল্লাহ গ্রাফের ওই 1 নাম্বারটা তোমাদের ফিক্সড করা থাকবে। অর্থাৎ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসতে পারে আমরা গ্রাফের সবগুলা টাইপ আগামী ক্লাসে কভার করব, ঠিক আছে? তাইলে আজকের ক্লাসটা আশা করি সবাই বুঝছো। কোনো কারণে যদি কোনো কিছু না বুঝো কেউ আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখে জানাবা, কতটুকু তোমরা বুঝছো, বুঝলেও জানাবা, না বুঝলেও জানাবা, কমেন্টে একটু লিখবা আমাদেরকে, যাতে আমরা বুঝতে পারি মতো যে আমরা তোমাদের জন্য যা করতেছি বা চেষ্টা যতটুকু করতেছি ওটা তোমাদের পর্যন্ত পৌঁছাতে পারতেছি কিনা, বা যেটা আমরা চেষ্টা করতেছি বুঝানোর তোমরা অ্যাকচুয়ালি প্রপার ডেলিভারিটা পাচ্ছ কিনা, প্রপারলি বুঝতেছো কিনা। এই কমেন্টগুলো বা তোমাদের উত্তরগুলো যখন আমরা দেখবো তখন আমরা বুঝবো যে আমরা কতটুকু সফল এই গ্রাউন্ডে তোমাদেরকে বোঝানোর জন্য। আমাদের শত চেষ্টা তো সবকিছু তোমাদের জন্যই, তোমরা কতটুকু স্যাটিসফাই, তোমরা কতটুকু বুঝতেছো এটার উপরে ডিপেন্ড করবে আমরা কি করতে চাই, ঠিক আছে? একটু আমাদেরকে লিখে জানাবা তোমরা কতটুকু বুঝলা বা বুঝলা না। ভালো হইলেও লিখবা, খারাপ হইলেও লিখবা। ভালো হইলে তো ভালো, ওটাকে আরো ভালো করার চেষ্টা করবো। ইনকেস যদি কোনো কারণে তোমাদের বুঝতে কষ্ট হয় তাহলে পরিবর্তন করার চেষ্টা করবো যাতে করে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? এই আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাকবে। ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম।